দাঁড়িয়ে আছি ব্রিজের রেলিংয়ের উপর, আর তাকিয়ে আছি কালো ছায়ার ভিতরে জ্বলতে থাকা তারাগুলোর দিকে। আর কথা বলছি আমার বোনের সাথে। আপুরে, আমিও আসছি তোর কাছে। এতদিন আমি সবার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি সবার অত্যাচার, উপহাস, বাজে কথা শুনতে শুনতে আজ আমি বড্ড ক্লান্ত। তাই তো সবকিছু থেকে নিজেকে মুক্তি দিয়ে আমি আসছি তোর কাছে। আচ্ছা আপু, তুইও কি আমার সাথে খারাপ ব্যবহার করবি? তুইও কি আমায় সবার মতো দোষী মনে করিস? আচ্ছা, আমার মৃত্যুর খবর যদি মা বাবা ভাই শুনে, তখন কি তারা কান্না করবে না খুশি হবে? আমার মৃত্যুর কথা শুনে মা বাবা ভাইয়ার চোখের কোণ ভিজে উঠবে না, মুখে হাসি ফুটে উঠবে? হয়তো কখনো বলবে না আমাদের একা করে কেন চলে গেলি। তবে আমার ভাবি আমার জন্য অনেক কান্না করবে, আমি নিশ্চিত আপু। আপু, আমি আসছি। রাহুল কথাগুলো বলে ঝাঁপ দিল নদীতে আর ডুবে যেতে লাগলো নদীর অতল গভীরে। চলুন আপনাদের বলে আসি রাহুল কেন এমন একটা রাস্তা বেছে নিল 5 বছর আগে। বাবা, তোমায় কিছু কথা বলার ছিল আমার, কিন্তু বাবা আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। আমি কোনো উপায় না পেয়ে মায়ের সামনে গিয়ে বললাম, মা, কিছু কথা বলার ছিল তোমায়। মা, আমার কিছু টাকার দরকার ছিল। কলেজের ফি আর একটা সোয়েটার কিনতে হবে, খুব ঠান্ডা পড়েছে তো। তোর এসব ঢঙের কথা শোনার মতন আমার টাইম নাই। হাসছে কলেজের টাকা নেওয়ার জন্য, পড়ালেখার বেলায় অষ্টরম্ভা আর টাকা লাগে। মা, সামনে ফাইনাল পরীক্ষা, তাই দিতে হবে। আমার কাছে টাকা নেই, যা তো আমার সামনে থেকে। নিতুকে নিয়ে স্কুলে যেতে হবে। আমি নিতুকে নিয়ে যাই মা। দরকার নেই, তোর মতন পরামুখী ছেলে শর্ত আমার সামনে থেকে। নিতু চলো। ছোট্ট নিতু রাহুলের দিকে তাকিয়ে থেকে মায়ের সাথে হাঁটা দিল। রাহুলের চোখের কোণে জমা হওয়া জল মুছে সামনের দিকে যাচ্ছে। কোনো উপায় না যে আমি মন খারাপ করে যখন চলে আসছিলাম, তখনই সিঁড়িতে ভাইয়ার সাথে দেখা। ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা বিরক্তিকর ভাব প্রকাশ করে। আমি বুঝতে পেরে একপাশে দাঁড়িয়ে গেলাম আর বললাম, ভাইয়া। ধুর, আজকের দিনটা আমার পুরো খারাপ হয়ে গেল বুঝি। কি হয়েছে? আমার কলেজের ফি দেওয়া লাগতো আর একটা সোয়েটার কিনতাম, যদি কিছু টাকা দিতে। থাপ্পড় খাওয়ার আগে সর আমার সামনে থেকে। তোকে আমি টাকা দেই আর আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলো? তোর জন্য আমাদের পরিবারের এত অশান্তি, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। রাহুল মন খারাপ করে তার রুমের দিকে যাচ্ছিল। তখনই রাহুলের ভাবি রাহুলের হাত টেনে ধরে। রাহুল পেছনে তার ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, রাহুলের ভাবি রাহুলের গাল টেনে দিয়ে রাহুলের হাতে 3,000 টাকা দিয়ে বলেন, কিছু বলবে ভাবি? না, কিছু দিব তোকে? কি দেব, থাপ্পড়? হুম, থাপ্পড়ও দিব, সাথে কিছু টাকাও। আচ্ছা দাও, আমি আমার গাল এগিয়ে দিচ্ছি, নাও মারো। তোরে না বলছি আমি ওদের কাছে কিছু চাইবি না? তোর যা লাগবে আমাকে বলতে বলছি, তাহলে ওদের বলবি কেন? ভাবি, তুমি তো আমায় এতদূর নিয়ে এসেছো, নিজের মা বাবা থাকতে আমি তোমায় বলি কি করে বলো? তোমার ভবিষ্যৎ বলে তো কিছু আছে। তোমায় তা নিয়ে ভাবতে হবে না, তুমি পড়ালেখা করো, আর কোনো কিছু টেনশন করবি না। আমি হাসপাতালে যাচ্ছি, তুই কলেজে যা, আর ফেরার পথে হাসপাতাল হয়ে আসিস, একসাথে বাসায় আসবো। আচ্ছা ভাবি। নিপুণ চলে যায় সেখান থেকে। আর রাহুল তার ভাবির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। এবার আপনাদের রাহুলের পরিচয় দিয়ে দিই। আমাদের গল্পের নায়ক হলো রাহুল। রাহুল এবার ইন্টার 2য় বর্ষে বাণিজ্য বিভাগে পড়ছে। রাহুলের বাবা রহিম চৌধুরী একজন বিজনেসম্যান আর মা নীলা চৌধুরী গৃহিণী। রাহুলের বড় ভাই আরিফ তার বাবার সাথে বিজনেসের দেখাশোনা করে, আর ভাবি নিপুণ একজন ডাক্তার। রাহুলের ছোট্ট একটা বোন আছে নিতু। নিতু এবার 8ম শ্রেণীতে পড়ে। রাহুলের পরিবারের কেউ রাহুলকে দেখতে পারে না, শুধু ভাবি আর নিতু ছাড়া। রাহুলকে অবহেলা করার একটা কারণ আছে, সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। কলেজে প্রবেশ করতেই সবাই আমার দিকে তাকিয়ে আমায় বিভিন্ন কথা বলতো।
সবাই আমায় সবাই আমায় আটকড়ো অপয়া বলে ডাকতো। সবার কথা সহ্য করতে করতে এগুলো এখন আমার গায়ে সয়ে গেছে। আমি যখন ক্লাসে প্রবেশ করি তখন ক্লাসের বাকি সবাই বলে ওঠে, এই দেখে অপয়া আটকড়ো এসেছে, ওর দিকে তাকাস না, তাহলে নিজের ক্ষতি হবে। রাহুল কথাগুলো শুনে সবার দিকে একবার তাকিয়ে পেছনে তার জন্য নির্ধারিত একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। এই বেঞ্চে রাহুল ছাড়া আর কেউ বসে না। কিছু সময় পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করেন। রাহুল ক্লাসগুলো শেষ করে কলেজে প্রয়োজনীয় টাকা জমা দিয়ে নিপুণের হাসপাতালে চলে যায়। রাহুলকে দেখে নিপুণ বল, এসে গেছিস? হুম। আচ্ছা 15 মিনিট বস এখানে, আমি একটা রাউন্ড যাচ্ছি, রাউন্ড শেষ করেই বের হব। আচ্ছা। রাহুল বসে রইল আর নিপুণ চলে গেল রাউন্ডে। রাহুলের রুমে বসে থাকতে ভালো লাগছিল না। তখন রাহুল রুম থেকে বের হয়ে হাঁটছিল। তখনই রাহুল শুনতে পায় একজন লোক ডাক্তারের সাথে কথা বলছে কিছু নিয়ে। রাহুল একটু সামনে এগিয়ে গিয়ে শুনতে পায় একজন লোক বলছে সে এত তাড়াতাড়ি বি পজিটিভ রক্ত কোথায় পাবে। ডাক্তারের পায়ে ধরে বলছে রক্তের ব্যবস্থা করতে, কিন্তু ডাক্তার বারবার বলছে তাদের ব্লাড ব্যাংক নেই। রাহুল পাশে দাঁড়িয়ে দেখতে পেল একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। তখন রাহুল সামনে গিয়ে, আচ্ছা, আমি রক্ত দিতে রাজি আছি। আর ডাক্তার, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। রাহুলের কথা শুনে ডাক্তার রাহুলকে নিয়ে গেলেন। যাওয়ার আগে রাহুল ওই লোকের কাঁধে হাত দিয়ে বলে যায় চিন্তা না করার জন্য। 30 মিনিট পর রাহুল রক্ত দিয়ে যখন বের হয়ে আসে তখন রাহুল দেখতে পায় ওই লোকটা আর ছেলেটা একটা লাশকে জড়িয়ে ধরে কান্না করছে। রাহুল বাসার নার্সকে জিজ্ঞাসা করে জানতে পারে কিছুক্ষণ আগে হঠাৎ করে ওই মহিলার খিঁচুনি ওঠে আর তারপরে সে এই ত্রিভুবন ত্যাগ করে পরভুবনে পাড়ি দিয়েছে। রাহুল কথাগুলো শুনে সেখানেই দাঁড়িয়ে পড়ে। রাহুল তাকিয়ে আছে ছোট্ট সেই ছেলেটার দিকে। তখন তার ভাই আর মা বাবা বলার কথাগুলো মনে পড়ে যায়। রাহুল সেখান থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর চোখে জমা হওয়া জলগুলো মুছে সামনের দিকে এগিয়ে চলছে। এইদিকে নিপুণ রুমে এসে দেখতে পাই রাহুল রুমে নেই। তখন নার্সকে রাহুলের কথা বললেই বলে রাহুল 5 মিনিট আগে বের হয়ে গেছে। নিপুণও বের হয়ে যায় গাড়ি নিয়ে। কিছু দূর আসার পর দেখতে পাই রাহুল একটা গাছের নিচে বসে আছে। নিপুণ গাড়ি থেকে বের হয়ে রাহুল কাছে গিয়ে বলে, কি রে, তোর কি হয়েছে? এ কি, তুই কান্না করছিস কেন? কি হলো বল, হাসপাতালে কেউ কি কিছু বলেছে? কি রে, বলবি তো? জানো ভাবি, মা বাবা আর ভাইয়া ঠিক বলে আমি সত্যি অপয়া মুখ পোড়া ছেলে। আমার স্পর্শ ভালো না। কেন, কি হয়েছে? ভাবি আজকে হাসপাতালে না ভাবি, উনি ভালো ছিলেন সম্পূর্ণ, কিন্তু আমি রক্ত দিয়ে বের হয়ে দেখতে পাই ওই বাচ্চা ছেলেটার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার জন্য ছেলেটা তার মাকে হারিয়েছে। আমি একটা ছেলের থেকে তার মাকে কেড়ে নিয়েছি। তুই কান্না করছিস কেন? এতে তোর কি দোষ বল? ওনার আয়ু হয়তো ফুরিয়ে এসেছে, তাই উনি মারা গেছেন। রাহুল, এগুলো ভুল ধারণা তোর। চল, আর কান্না করতে হবে না। একটা কথা মনে রাখবি, সৃষ্টিকর্তা যাকে এই পৃথিবীতে যত দিনের আয়ু দিয়ে পাঠিয়েছেন সে ততদিনই এই পৃথিবীতে বেঁচে থাকবে। আর তারপর এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে যেতে হবে। চল আমার সাথে। কোথায় যাবে? গেলেই দেখতে পাবি। রাহুলকে নিয়ে নিপুণ একটা কাপড়ের শোরুমে নিয়ে গেল। তারপর রাহুলের জন্য কিছু শীতের কাপড় কিনে নিয়ে বাসার দিকে পথ চলা শুরু করলো। রাহুল নিপুণকে এসব করার জন্য মানা করেছিল, কারণ বাসায় যখন সবাই জানতে পারবে নিপুণ এসব রাহুলকে কিনে দিয়েছে তখন সবাই নিপুণকে কথা শোনাবে। নিপুণ রাহুলের কোনো কথা শোনেনি। কিছু সময় পর রাহুল আর নিপুণ বাসায় চলে আসে। রাহুল আর নিপুণ বাসায় ঢুকে দেখতে পায় রাহুলের মা আর নিতু রাহুলের বাবা বসে আছেন ড্রয়িং রুমে। রাহুলের হাতে ব্যাগ দেখে নিতু দৌড়ে আসে আর ব্যাগগুলো নিয়ে দেখতে লাগলো। নিতু সব কিছু দেখে বলে, ভাইয়া, আমার জন্য কিছু নিয়ে আসুনি? এনেছি, এই নে চকলেটগুলো। আমার লক্ষ্মী ভাইয়া। তুই টাকা পেলি কোথায়? বোঝো না, কোথায় পাবে? নিশ্চয় নিপুণের থেকে নিয়েছে।
মা বাবা, রাহুল আমার কাছ থেকে টাকা চেয়ে নেয়নি, আমি রাহুলকে দিয়েছি। সে তো নিতে চায়নি, কিন্তু আমি জোর করে দিয়েছি। আর রাহুল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমে যা তোর, আমি খাবার নিয়ে আসছি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ মা, মা যদি নিজের ছেলেকে সহ্য করতে পারে না, তাহলে মাসির তো দরদ তো বেশি হবে। রাহুল চলে যায় তার রুমে আর নিপুণ চলে যায় তার রুমে। কিছুক্ষণ পর রাহুলের বাবার ফোন বেজে ওঠে। রাহুলের বাবা ফোন রিসিভ করে দাঁড়িয়ে যান আর বলেন, কি কবে আসছে তোর মেয়ে? ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না। রাহুলের বাবা ফোন রেখে রাহুলের মাকে বলেন, জাহিদ কল দিয়েছিল এখন। কি বললেন জাহিদ ভাই? তার মেয়েকে নিয়ে আমাদের এখানে বেড়াতে আসছে কিছুদিনের জন্য। তাহলে তো ভালোই, আসুক না। কালকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে হবে। কালকে রাশিয়ান কোম্পানির লুকোইল এর সাথে আমাদের মিটিং এর প্রজেক্টটা যদি পেয়ে যায়, তাহলে আমরা দেশের 1 নম্বর কোম্পানিতে পরিণত হব। আমি আর আরিফের জন্য কালকের সকালে বের হয়ে যাব, আর ড্রাইভার ও আমাদের সাথে থাকবে। তাহলে দিয়াকে কে নিয়ে আসবে? বাসায় তো একজন আছে, সে না হয় নিয়ে আসবে। কিন্তু যদি কিছু হবে না। পরের দিন সকালে রাহুল তার রুমে পড়ছিল, তখনই নিপুণ রাহুলের রুমে খাবার নিয়ে আসে। রাহুল খাবার খাচ্ছিল, তখন রাহুলের বাবা আর ভাই রাহুলের রুমে আসে আর বলে যায় এয়ারপোর্ট থেকে দিয়াকে নিয়ে আসতে। রাহুল কোনো কথা না বলে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। সবাই চলে গেল। রাহুল আবার পড়তে শুরু করে। তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে বলে, কি রে, কেমন আছিস? কে বলছেন? আরে আমায় ভুলে গেলি মনু? রবিন। কি খবর তোর? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? বিন্দাস আছি রে। অনেকদিন পরে কথা হলো তোর সাথে। 5 বছর পর কি করছিস এখন তুই? ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছি, তুই? আমিও। কোথায় আছিস? সিলেটে কি? তুই কই? বরিশালে আছি। আচ্ছা, ভালো থাকিস, পরে কথা হবে। আচ্ছা। বাহ বাহ, আমার দেবর বাবু দেখছি ফোনে কথা বলছে। আরে ভাবি, কিছু বলবে? কার সাথে কথা বলছিলে ভাইজান? রবিনের সাথে। তোমায় বলা হয়নি রবিনের ব্যাপারে। 5 বছর আগে রবিন তার বাবার ট্রান্সফারের কারণে পরিবারের সাথে বরিশালে চলে যায়। রবিন কল দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, শোন, আজকে এই কাপড়গুলো পরে যাবি। কেন ভাবি? আমি বলছি তাই। ভাবি, আমি যেরকম আছি সেরকমই ভালো। এত ভালো পোশাক আমার জন্য না। যা বলছিস সেটাই করবি। আর তাছাড়া তোর হবু বউ আসছে। কে হবু বউ? কেন দিয়া? না ভাবি, আমি যতদিন না বাবা মায়ের কাছে ভালো হয়ে উঠছি ততদিন এসব কথা চিন্তাই করব না। আর দিয়ার কি খেয়ে দে কাজ নিয়ে আমায় বিয়ে করবে? কেন, আমার ভাই কোনো দিক দিয়ে কম কি দেখতে? না ভাবি, নিতুকে আমি যেমন বোনের চোখে দেখি, দিয়াকেও তেমন দেখি। পণ্ডিতি বাদ দিয়ে রেডি হয়ে নেন জনা। যথা আজ্ঞা ম্যাডাম। আচ্ছা। ভাবি হলে তো এরকমই হওয়া চাই। এখন শুধু আমি আমার ভাইয়া বাবা মায়ের কাছে ভালো হয়ে গেলেই আমার জীবন পরিপূর্ণ। নিপুণ চলে যায়। রাহুল রেডি হয়ে নিচে আসতেই রাহুলের মায়ের সাথে দেখা হয়। তখন রাহুলের মা বলেন, এরকম সেজেগুজে কার যে বুক খালি করতে যাচ্ছে কে জানে। মা, তুমি একটু বেশি কথা বলো। একদিন দেখবে তোমার বেশি কথা বলার জন্য কিছু একটা হবে। মা, চাবিটা। ভাইয়া, এনে চাবিটা। রাহুল চাবি নিয়ে সেখান থেকে এয়ারপোর্টে চলে যায় আর গাড়ির সাথে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে রাহুলকে জড়িয়ে ধরে। রাহুল তো মেয়েটার জড়িয়ে ধরা দেখে বেশ অবাক হলো। রাহুল কোনো কথা বলছে না, পুতুলের মতো তাকিয়ে আছে। রাহুলকে ছেড়ে দিয়ে মেয়েটা বলে, বাহ, আগে থেকে তো বেশ হ্যান্ডসাম হয়ে গেছো। নতুন লুক, নতুন স্টাইল। কে আপনি? আমায় জড়িয়ে ধরলেন যে? আরে, আমায় চিনতে পারোনি? আমি দিয়া। কি? হ্যাঁ, চিনতে পারোনি? ও আচ্ছা, আপনি গাড়িতে বসুন, ব্যাগগুলো দিয়ে আমি গাড়িতে তুলে দিচ্ছি। রাহুল ব্যাগগুলো ঢিকিতে রেখে এসে সামনের সিটে বসে দেখতে পায় দিয়া ও সামনের সিটে বসেছে। রাহুল কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। তখন দিয়া বলে, কি করছো এখন তুমি? গাড়ি চালাচ্ছি। আরে বলছি, পড়াশোনা কি করছো?
এইচএসসি পরীক্ষার্থী আমি। আমিও তো। পরীক্ষার 1 মাস পরে তাহলে তুমি এখানে? আমি পরীক্ষা দিতেই সিলেটে আসছি। বুঝলাম না কিছুই। আমি সিলেটের এবিএস সরকারি কলেজে ভর্তি হয়েছি, কিন্তু ক্লাস করতাম ঢাকায়। পরীক্ষা দেওয়ার জন্য এখন আমি সিলেটে। ও আচ্ছা। তা তোমার গার্লফ্রেন্ডের কি খবর? ওই রকম প্যারা আমার নাই। আর তাছাড়া বাদ দিন। আচ্ছা, তুমি সেই কবে থেকে আমায় আপনি আপনি করেই বলছো কেন? আমরা তো সমবয়সী। মেয়েদের সাথে আপনি করে কথা বলতে আমি পছন্দ করি। বাপ্পা, তা তোমার বউকে আপনি করে বলবে নাকি? বললেও বলতে পারি। কিন্তু আমি মানবো না তো। মানে কি বলছেন আপনি? বলছি তুমি আমায় আপনি করে বলতে পারবে না। নামুন গাড়ি থেকে। গাড়ি থেকে নামবো মানে? বাসায় চলে এসেছি তাই বলছি নামতে। ও আচ্ছা। দিয়া গাড়ি থেকে নেমে বাসার ভেতর চলে যায়। রাহুল গাড়ি থেকে বাসার কাজের লোককে ব্যাগগুলো নিয়ে যেতে বলে। গাড়ি পার্ক করে ভেতরে গিয়ে তার মায়ের সামনে চাবি রেখে চলে যায় তার রুমে। দুপুরবেলা সবাই যখন খাবার খাচ্ছিল তখন রাহুল তার খাবার নিয়ে চলে যাচ্ছিল, তখন দিয়া বলে, রাহুল, কি ব্যাপার? তুমি এখানে আমাদের সাথে বসে খাবার খাচ্ছ না কেন? আমি টিভির সামনে বসে খাবার খাই। ভাইয়া আমিও তোমার সাথে বসে খাবো। আচ্ছা আয়। কোনো দরকার নেই, এমনি আমার সব কিছু হারিয়েছি। তোর জন্য এখন আমার মেয়েকে হারাতে পারবো না। মা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। রাহুল, যা ভাই, তুই টিভি দেখে খাবার খেয়ে নে। নিতু, তোরে যদি ওর সাথে আবার কথা বলতে দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার ভয় হয় তোকেও না কবে হারিয়ে ফেলি। আন্টি, এমন করে বলছো কেন? নিতু তো রাহুলের বোন। তো রাহুলের সাথে কথা বলবে না তো কার সাথে কথা বলবে? দিয়া, খাবার খেয়ে নাও, পরে না হয় কথা বলা যাবে। রাহুল, তোর কিছু লাগবে? না ভাবি। রাহুল খাওয়া দাওয়া শেষ করে তার রুমে গিয়ে ঘুমিয়ে যায়। বিকেলে রাহুলের ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পায় আননোন নাম্বার। রাহুল কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, কি জনাবের ঘুম হয়েছে কি? কে বলছেন আপনি? তোমার বউ বলছি। কি বললেন আপনি? বউ বলেছি, বউ। ফোন রাখলাম আমি। যত সব ফালতু। ফোন রাখলে এখন তোমার রুমে চলে আসবো কিন্তু। তাই আমি আসার আগে তুমি ছাদে চলে এসো। আজব তো, কে আপনি? ওই কুত্তা, আমি দিয়া বলছি। ছাদে আই, কথা আছে। আপনি? হ্যাঁ, ছাদে আই। পারবো না, রাখুন তো আপনি ফোন। ওই কুত্তা, আমি নিচে আসলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। দিয়া কথাগুলো বলে ফোন কেটে দেয়। রাহুলও বিছানায় পড়েছিল। তখন রাহুল মনে মনে বলে, কি মেয়ে রে বাবা, এ তো দেখছি মারাত্মক ডেঞ্জারাস মেয়ে। কি করব এখন? না, একবার যে দেখে আসি কি জন্য ডেকেছে। রাহুল রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে দেখতে পায় দিয়া ছাদে পায়চারি করছে। দিয়া রাহুলকে দেখতে পেয়ে বলে, যাক, বাধ্য ছেলের মধ্যে চলে এসেছিস দেখছি। বলুন কি বলবেন? আমায় এখানে আপনার সাথে কথা বলতে দেখলে মা বাবা আমায় বকাঝকা করবে। তারা আসার আগে বলুন কি জন্য ডেকেছেন। প্রেম করার জন্য ডেকেছি জনাব। এই কি বললেন আপনি? কিছু বলি নাই তো। হ্যাঁ বলুন। বাইরে যাব, চল ঘুরে আসি। না, আমি যাব না। চিন্তা নেই, আমি আন্টি থেকে পারমিশন নিয়ে এসেছি। মা বলেছে যাওয়ার জন্য? হ্যাঁ আন্টি বলেছে, সাথে ভাবিও বলেছে। চলুন। কলেজে গিয়ে ক্লাস করা, বাসায় এসে মা ভাইয়ের মুখে কটু কথা শোনা, ভাবে স্নেহ ভালোবাসা আর দিয়ার সাথে পড়াশোনা করা, সবকিছু মিলিয়ে রাহুলের দিনগুলো ভালোই চলছিল। এভাবেই কিছুদিন চলে যায়। রাহুল আর দিয়ার পরীক্ষার দিন চলে আসে। রাহুল তার বাবা মায়ের কাছে গিয়ে পায়ে স্পর্শ করতে গেলে তার মা বাবা সরে যায় সেখান থেকে। রাহুল তার ভাইয়ের দিকে এগিয়ে যেতেই তার ভাইয়া চলে যায়। রাহুল উপরের দিকে তাকিয়ে একটা হাসি হেসে ভাবির কাছে গিয়ে ভাবির পায়ে স্পর্শ করতে গেলেই ভাবি রাহুলকে থামিয়ে দিয়ে বলেন, আমি আশীর্বাদ করি ভাই, তোর পরীক্ষা যেন ভালো হয় এবং তুই যে মানুষের মতো মানুষ হতে পারিস। পহরামুখ ছেলে আবার মানুষ হবে? বৌমা, এসব কথা অপয়া ছেলেদের জন্য না, এগুলো যোগ্য মানুষকে বলতে হয়। মা,
নিপুণ যখন কিছু বলতে যাবে তখন দিয়া নিচে এসে রাহুলের মা আর বাবার পা স্পর্শ করে বলে, আঙ্কেল আন্টি, আমায় তোমরা আশীর্বাদ করো, আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি। চিন্তা করিস না মা, তোর পরীক্ষা ভালো হবে। তোর পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। অপয়া পরামুখদের পরীক্ষা কখনো ভালো হবে না। রাহুল তার মা আর বাবার কথা শুনে চোখের কোণে জল এসে জমা হয়। রাহুল চোখের জল মুছে বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর দিয়া বাহিরে চলে আসে। তারপর রাহুল একটা সিএনজি নিয়ে চলে যায় কলেজে। এভাবেই শেষ হয়ে যায় এক এক করে সকল পরীক্ষা। রাহুল পরীক্ষার হল থেকে বের হয়ে বসেছিল, তখন দিয়া এসে রাহুলকে বলে, রাহুল, আজকে বিকেলে ছাদে আসিস তো, কেন? দরকার আছে, তাই আসতে বলেছি তোকে। আচ্ছা, বাসায় চলেন এখন। রাহুল আর দিয়া বাসায় চলে আসে। বিকেলবেলা রাহুল ঘুমিয়েছিল, তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় দিয়ার নাম্বার। তখন রাহুলের মনে পড়ে দিয়া বলেছিল সাথে যাওয়ার জন্য। রাহুল ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যালো। ওই হাতারাম, গরু কুত্তার শুয়োর, কি বলছিলাম মনে নেই তোর? এই তো আমি আসছি, 1 মিনিট। রুম থেকে বের হতেই সামনে ভাবিকে দেখতে পেলাম। তখন ভাবি বলে, কুত্তা, হাঁদারাম কোথায় যাচ্ছ? ছাদে নাকি? ওয়েট ওয়েট, তুমি জানলে কি করে? আমি একা না, পাশের ছাদে থাকা সবাই শুনেছে। বেশি বকবক না করে এখন উপরে যাও, তা না হলে আরো কি কি বলবে। যাচ্ছি। বাই দ্য ওয়ে, বেস্ট অফ লাক। কিন্তু কেন ভাবি? সেটা না হয় ছাদে গেলেই জানতে পারবি। রাহুল মাথা চুলকাতে চুলকাতে ছাদে চলে যায়। রাহুল ছাদে গিয়ে দেখতে পায় দিয়া রাগী চোখে ছাদের দরজার দিকে তাকিয়ে আছে। রাহুল দিয়ার এমন রাগী চেহারার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে দিয়ার সামনে যায়। দিয়া রাহুলকে দেখতে পেয়ে বলে ওঠে, চোখ বন্ধ কর। কেন? চোখ বন্ধ করতে বলছি না? উফ, এত কথা বলিস কেন? আচ্ছা, করলাম। দিয়ার রাহুল কথা শুনে চোখ বন্ধ করে দাঁড়ায়। তখন দিয়া তার পেছন থেকে ফুল বের করে রাহুলকে চোখ খুলতে বলে। দিয়া বলা শুরু করে, আমি তোমার সঙ্গে তোমার জগতে চিরকালের জন্য থেকে যেতে চাই। আমার দুনিয়ায় শুধুমাত্র তোমারই অস্তিত্ব রয়েছে। তোমার মুখে হাসি ফোটানোর জন্য সমস্ত কিছু করতে রাজি আছি আমি। এই খোলা আকাশ, এই দিনের আলোয় আলোকিত সকলের সামনে বলতে আমার লজ্জা করছে না যে আমি তোমার ভালোবাসার জন্য উন্মাদ। আই লাভ ইউ রাহুল। দিয়া চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে রাহুলের কোনো রেসপন্স না পেয়ে অল্প কিছু সময় ধীরে ধীরে চোখ খুলে সামনের দিকে তাকায়। তখন দিয়া দেখতে পায় রাহুল সেখান থেকে সরে গিয়ে ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। দিয়া সেখান থেকে উঠে রাহুলের পাশে গিয়ে বলে, কি হলো, তুমি ওখান থেকে এখানে চলে এলে যে? কোনো উত্তর দিলে না যে? দেখুন, আপনি ভুল করছেন। আপনি মনে মনে যা চিন্তা করেছেন সেটা কোনোদিনও সম্ভব না। মানে রাহুল, কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার মাথায় যা ঘুরছে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, এতেই ভালো হবে। রাহুল, আমি তোমায় সত্যি ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না? আমি বুঝতেও চাই না কখনো। দেখুন, আমি আমার পরিবারের কাছে একজন খারাপ ছেলে, একজন খুনি, একজন অপয়া। আমি আমার মা বাবার কাছেই খারাপ হয়ে গেছি। এখন নিজেকে তাদের কাছে যোগ্য হওয়ার চেষ্টা করছি। আমি আমার মা বাবার কষ্ট পাবে এমন কোনো কাজ করব না। রাহুল, তুমি নিজেই তো বলেছো তোমার মা বাবা তোমায় দেখতে পারে না, তাহলে তুমি কেন তাদের নিয়ে ভাবছো? আমি ভাবছি কারণ তারা আমার মা বাবা। এমন মা বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। যে মা বাবা নিজের ছেলেকে দেখতে পারে না, নিজের ছেলের সাথে অমানুষের মতো আচরণ করে। ঠাস ঠাস, তোমার তো সাহস কম না। তুমি আমার মা বাবা নিয়ে কথা বলছো? তুমি জানো আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? আরে আমার মা আমাকে 10 মাস 10 দিন তার গর্ভে রেখে বড় করেছে। আরে আমি এই পৃথিবীতে এসেছি, আলো বাতাস পেয়েছি সেই মায়ের জন্য, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। আর তুমি তার মৃত্যু কামনা করছো? আরে তুমি আমার বাবার মৃত্যু কামনা করছো? আমি এত বড় হয়েছি যেই বাবা আমায় হাত ধরে হাঁটতে শিখিয়েছিল, আর তুমি তাদের মৃত্যু কামনা করছো। এখন হয়তো তারা কোনো ভুলে জর্জরিত, তাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। যে সময় বাবা মায়ের ভুল ভেঙে যাবে তখন ঠিকই আমায় বুকে টেনে নিবে, এটা আমার বিশ্বাস। আমি জানি সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন, আমাকেও করবেন না। তুমি আমার বাবার বন্ধুর মেয়ে, তুমি আমাদের অতিথি। অতিথির মতো থাকো, কোনো কথা বলবে না। আমি তোমায় আমার বোনের চোখে দেখি, আর তুমি যদি আমার বোন হয়ে থাকতে চাও তাহলে থাকো, না হলে যেতে পারো।
আমার কথায় কোনো কষ্ট পেলে আমায় ক্ষমা করে দিবেন। রাহুল কথাগুলো বলে সেখান থেকে চলে যায় আর রাহুলের মা ছাদের একপাশে দাঁড়িয়ে ছেলের বলা কথাগুলো শুনছিলেন। রাহুলের মা সব শুনে বুঝতে পারেন তারা রাহুলের সাথে এত বাজে ব্যবহার করার পরেও রাহুলের কোনো অভিযোগ নেই তাদের প্রতি। রাহুলের মা চোখে জল মুছে নিচে নেমে আসেন। দিয়া গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। পরের দিন রাহুল তার রুমে বসেছিল, তখন নিপুণ আসে রাহুলের রুমে। নিপুণ বলে, রাহুল কি করছিস তুই? এই তো ভাবি বসে আছি, কিছু বলবে? হ্যাঁ, আমি অনেক দিনের জন্য বাসায় যাব, তুইও চল। না ভাবি, আমি বাসায় আছি, বাবার শরীর ভালো না, ভাইয়া তো অফিসে থাকে, মা পারবে না একা সবকিছু। কিন্তু ভাবি তুমি চিন্তা করো না তো, তুমি যাও বাড়ি থেকে ঘুরে আসো। তোমার এই সময়ে আঙ্কেল আর আন্টিদের সাথে থাকাই ভালো। আচ্ছা ভাই, সাবধানে থাকবি, কেউ কিছু বললে চুপ করে থাকবি না, সাথে সাথে উত্তর দিবি। ওকে ডাক্তার আফা, আছি। বাই বাই। আপনার বলা হয়নি ভাবি, ভাবি কনসিভ করেছে 3 মাসের অন্তঃসত্ত্বা, তাই ভাবিকে তার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতে বলেছেন তার বাবা মা। রাতের বেলা রাহুল যখন তার রুমে বসেছিল তখন রাহুলের রুমে খাবার নিয়ে কেউ প্রবেশ করে। তখন রাহুল তার রুমে বসে পরীক্ষার প্রশ্নগুলো দেখছিল। রাহুল তার রুমে কারো উপস্থিতি বুঝতে পেরে পেছন ফিরে তাকান। রাহুল দেখতে পায় তার মা খাবার হাতে রুমে দাঁড়িয়ে আছেন। রাহুল খুশি হয়ে তার মায়ের দিকে এগিয়ে গিয়ে, এগুলো না। রাহুলের মা রাহুলের দিকে তাকিয়ে বুঝতে পারলেন রাহুল কেন আসলো না। রাহুলের মা বলেন, খাওয়াটা খেয়ে আমায় উদ্ধার করো নবাব সাহেব। আচ্ছা মা, রেখে যাও, আমি খেয়ে নিব। হ্যাঁ, খেয়ে নাও। রাহুলের মা চলে গেলেই রাহুল খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কয়েকদিন ধরে রাহুল একটা জিনিস লক্ষ্য করলো, রাহুলের মা রাহুলের সাথে আগের মতো খারাপ ব্যবহার করে না। আর নিতুকে রাহুলের সাথে কথা বলতে দেখেও কিছু বলে না। রাহুলও মনে মনে অনেক খুশি ছিল যে তার মা তার সাথে ভালো ব্যবহার করছে। দিয়া রাহুলকে আর ওই দিনের পর ভালোবাসার কথা বলেনি। দিয়া রাহুলের সাথে ভাই বোনের মতো ব্যবহার করে। একদিন রাহুলের মা বাবা আর ভাই নিপুণকে নিয়ে আসার জন্য নিপুণের বাসায় চলে যায়। রাহুল, দিয়া আর নিতু কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। হঠাৎ করে নিতু পা পিছলিয়ে পড়ে যায়। সাথে সাথে নিতুর মাথা ফেটে রক্ত বের হয় আর অজ্ঞান হয়ে যায়। রাহুল আর দিয়া নিতুকে তুলে নিয়ে নিতুর রুমে নিয়ে যায়। রাহুল নিতুর মাথার রক্ত মুছে দিচ্ছে আর বলছে, বোন, এই বোন চোখ খুলো না, এই বোন কথা বল। দিয়া নিতুর জ্ঞান ফিরছে না কেন? আমিও বুঝতে পারছি না, পানি দিয়েছি তো। এদিকে রাহুলের মা বাবা, ভাই ভাবি বাসায় এসে কাউকে দেখতে না পেয়ে হঠাৎ করে নিতুর রুম থেকে রাহুলের কণ্ঠ শুনতে পায়। সবাই নিতুর রুমে গিয়ে দেখতে পান রাহুল নিতুর মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে আর দিয়া নিতুর চোখে মুখে জল দিচ্ছে। রাহুলের মা নিতুর কাছে গিয়ে নিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলেন, কি হয়েছে নিতুর, আর মাথায় ব্যান্ডেজ কেন? আসলে মা, আমরা কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম, তখন হঠাৎ করে নিতু পা পিছলিয়ে পড়ে যায়। চিন্তা করো না মা, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। কি গো, ডাক্তারকে কল দিয়েছিলে? হ্যাঁ, ডক্টর বলেছে আসতে। নিতু, নিতু, মা কথা বল। আমি যে কেন তোকে বাসায় একা রেখে গেলাম, আমি তো ভুলে গিয়েছিলাম একটা অপয়া অলক্ষণের ছেলে রয়েছে এ বাড়িতে। আসলে মা, ঠাস, আর কয়জন খাবি তুই রাক্ষস? তোর জন্য আমাদের হাসি খুশি পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে তোকে তো আমি মেরেই ফেলবো। আরিফ কথাগুলো বলে রাহুলকে মারতে লাগলো আর রাহুল বলছে, ভাই আমার কথাটা শোনো, আমি কিছু করিনি। আহ মা, ভাইয়া। রাহুল চিৎকার করছে কিন্তু আরিফ রাহুলকে মেরেই যাচ্ছে। নিপুণ সবকিছু দেখছিল। তখন নিপুণ আরিফকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে ওঠে, রাহুলকে কেন মারছো একা? দিয়াও তো সাথে ছিল তাহলে? কি বলছো কি বৌমা? নিপুণ, মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে, কিন্তু তোমাদের মাথা ঠিক নেই। রাহুল আর দিয়া তো বাসায় ছিল, আর ওরা তো বলেছিল কথা বলতে বলতে নিচে নামছিল। তাহলে রাহুলের দোষ কোথায় এখানে? আর এখানে যদি রাহুলের দোষ থাকে তাহলে দিয়ারও দোষ থাকার কথা। আরিফ, শান্ত হয়ে সরে আয় তুই। এই তো ডক্টর এসেছে। তারপর ডাক্তার এসে নিতুকে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে কিছু মেডিসিন দিয়ে চলে যায় আর বলে যায় কিছু সময় পর নিতুর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার চলে যায় আর নিপুণ রাহুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা, কি হয়েছিল বলো তো আমায় রাহুল? আমরা কথা বলতে বলতে আসছিলাম, আমি পিছনে আর দিয়া নিতু সামনে। হঠাৎ করে দিয়া চিৎকার দিল আর আমি সামনে তাকিয়ে দেখতে পেলাম
নিতু সিঁড়ি থেকে গড়িয়ে পড়ছে। বুঝতে পারছি। আচ্ছা, রুমে গিয়ে রেস্ট নে, আর একটা ব্যথার মেডিসিন খেয়ে নিস। আচ্ছা ভাবি। রাতের বেলা নিতুর জ্ঞান ফিরে। সবাই নিতুর সাথে কথা বলছিল আর রাহুল আড়াল থেকে দাঁড়িয়ে নিতুকে দেখছিল। সবাই রুম থেকে বের হয়ে যাওয়ার পর রাহুল গিয়ে নিতুর পাশে বসে আর বলে, কেমন লাগছে এখন তোর নিতু? ভালো ভাইয়া। বেশি ব্যথা করছে কি? অল্প একটু করছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, সবাই তোকে বকাবকি করছে তাই না? কই না তো। আচ্ছা তুই রেস্ট নে, আমি গেলাম। আচ্ছা ভাইয়া। রাহুল নিতুর রুম থেকে বের হয়ে আসে। দিনে দিনে কিছুদিন চলে যায়। নিপুণের শরীরের অবস্থা ভালো না, তাই নিপুণের সাথে নিতুকে পাঠিয়ে দেওয়া হয় নিপুণের বাড়িতে। রাহুল তার রুমে বসে মোবাইলে গেম খেলছিল। তখনই দিয়া রাহুলের রুমে আসে আর বলে, কি করছিস তুই? গেম খেলছি। কোনটা খেলছিস? কল অফ ডিউটি। ও, ভালোই হলো। কেন? আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে বললাম, আমি গেম খেলার সময় ফোনের স্ক্রিন থেকে চোখ সরাই না। বুঝতে পারবি একটু পরে। কি বুঝবো? আজকে কি স্পেশাল কোনো কিছু আছে? অনেক স্পেশাল খাবার আছে। তাহলে তো ভালোই। কিছু সময় পর রাহুল তার রুমের মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর সামনে দাঁড়িয়ে আছে রাহুলের মা, বাবা, বড় ভাই আর দিয়া। দিয়া রাহুলের পাশে দাঁড়িয়েছিল। তখন দিয়া রাহুলের কলার চেপে ধরে কানে কানে বলে, কি রে, কেমন লাগছে তোর এখন? বলেছিলাম না স্পেশাল খাবার আছে। এই দেখ, স্পেশাল খাবার দিয়ে দিলাম তোকে। তোকে নিজের বোন মনে করতাম, আর তুই কি করলি এটা? আঙ্কেল, আন্টি, ভাইয়া, দেখছো রাহুল কি বলছে? আমি এখন এমুক নিয়ে কোথায় যাব? রাহুলের মা গিয়ে দিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলেন আর রাহুল বলে, মা, বাবা, ভাইয়া, বিশ্বাস করো আমি ওর সাথে এমন কিছু করিনি। আমি তো দিয়াকে নিজের বোন মনে করি। তাহলে আমি এমনটা করতে যাব কেন? তোর মতন কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়া আমার সবচেয়ে বড় ভুল হচ্ছিল, যার মাসুল আমি তোর জন্মের পর থেকে পেয়ে আসছি আর পেয়েও যাব। মা। টসটাস, আর কোনো কথা বলবি না তুই। এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো ছেলে আমাদের কোনো দরকার নাই। আজকে থেকে আমি তোকে তেজ্য পুত্র করলাম। আজকের পর থেকে আমার একমাত্র ছেলে আরিফ। আরিফ ছাড়া আমার কোনো ছেলে নেই। বাবা, আমার একটা কথা তোমরা শোনো, তারপর না হয় আমায় যা বলার বলো। শুনতে পাসনি বাবা কি বললো? এখনই বাসা থেকে বের হয়ে যা। মাটি থেকে কোনো রকমে উঠে আমি মায়ের পায়ের কাছে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বললাম, মা তুমি বিশ্বাস করো আমি এমন একটা কাজ করব। আমি এতদিন তোমাদের সাথেই ছিলাম, তোমাদের আদর্শে বড় হয়েছি। মা বিশ্বাস করো আমি এমন কাজ করি না। হারিফ, এই ধর্ষণকারীকে আমার পা থেকে নিয়ে যা। আমার ঘরে আমার ছোট আরেকটি মেয়ে আছে। বলা তো যায় না এমন ধর্ষণকারী কখনো কি করতে পারে। মা একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন আফসোস করবে তোমরা। কিন্তু তোমরা এটা মনে রেখো, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। দিয়া, সৃষ্টিকর্তার নামে কেউ একজন উপরে আছেন। সবাইকে মিথ্যা বললেও তাকে কেউ মিথ্যা বলতে পারে না। যে যার যার পাপের শাস্তি এই পৃথিবীতে পাবে, এটাই কিন্তু বিধির বিধান। আরিফ, নিয়ে যায় এই কুলাঙ্গারকে। রাহুলের মায়ের কথা শুনে রাহুলের বড় ভাই রাহুলকে টেনে হিঁচড়ে বাসা থেকে বের করে গেটের বাইরে বের করে দিল। রাহুল তার ভাইয়ের পা জড়িয়ে ধরেছিল, কিন্তু আরিফ রাহুলকে লাথি দিয়ে ফেলে বলে, এই বাড়ির ধারের কাছেও যেন তোকে না দেখি। রাহুল মাথা নিচু করে কান্না করছে। রাহুলের হাত পা ফেটে মাথা থেকে রক্ত পড়ছে। রাহুল কি করবে বুঝতে পারছে না। কোনো উপায় না পেয়ে রাহুল একটা ব্রিজের সামনে এসে দাঁড়ায় আর আকাশের অন্ধকারাচ্ছন্ন তারাদের দিকে তাকিয়ে আছে। হায়রে জীবন, নিজের মা বাবাও আমায় বিশ্বাস করে না, নিজের বড় ভাইও আমায় দূরে ঠেলে দিল। আমাকে চলে যেতে হবে এই নিষ্ঠুরতম মানুষ ও পৃথিবী ছেড়ে, যেখানে এরকম কিছু থাকবে না। আমায় ছাড়া যদি সবাই ভালো থাকে তাহলে থাকুক না, আমি কেন তাদের অসুবিধার কারণ হব? 7 বছর পর এবার চলুন আমরা ঘুরে আসি রাহুলের বাড়ি থেকে। রাহুলের বাবা মা, নিতু, ভাই ভাবির সামনে কেউ একজন বসে আছে আর চারপাশে তাকাচ্ছেন। তখন লোকটা বলে, আচ্ছা, বাসার সবার সাথে কথা হইল, সবাই এখানেই আছো, কিন্তু রাহুল কই? রাহুলকে ডেকে আনো তোমরা। রাহুল সহ তোমাদের কিছু বলার আছে আমার, আর সবার জন্য সারপ্রাইজ আছে। মামা, ভাইয়া তো নেই, তাহলে ভাইয়া আসবে কি করে? নেই মানে? কোথায় গিয়েছে রাহুল? বাসায় না থাকলে কল দিয়ে বলো বাসায় আসতে। আমি এসেছি দেশে। কি করে কল দিব মামা? কল দিলে ফোনের রিং বেজে যাবে, কিন্তু কেউ তো রিসিভ করবে না।
ফোন রিসিভ করে কথা বলার মানুষটাই যে ফোন রেখে দূরদেশে চলে গেছে। কি বলছো কি বৌমা? আপু, দুলাভাই, বৌমা কি বলছে এসব? সবাই নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। তখন কামাল খান বলেন, কি হলো, কিছু বলছো না যে? সবাই চুপ কেন? মামা, আসলে রাহুল আর আমাদের মাঝে বেঁচে নেই। রাহুল মারা গেছে, আজকে 7 বছর হলো। মারা গেছে মানে? আমায় তো কিছু বলনি তোমরা। নিপুণ, কি হয়েছিল রাহুলের? আসলে মামা, আমি তখন আমার বাবার বাসায় ছিলাম। তারপর ফোন পেয়ে এখানে আসি, আর এখানে এসে জানতে পারি হঠাৎ একদিন পুলিশ একটি অর্ধগলিত লাশ নিয়ে বাড়িতে আসে আর বলে লাশের সাথে মানি ব্যাগ থেকে একটা আইডি কার্ড পেয়েছে, যার নাম রাহুল। একদিন দিয়ে ভালোই হয়েছে, রাহুল মারা গেছে, না হলে আরও কষ্ট পেয়ে মরতে হতো। ছেলেটা তার জীবনে যে অবহেলা পেয়েছে, বেঁচে থাকলে হয়তো আরও অবহেলা কষ্ট পেতে হতো। কষ্ট পেয়ে মরতে হলো মানে? মামা, বড় অপুর মৃত্যুর জন্য সবাই রাহুলকে অপমান করত, মারধর করত। আমার শ্বশুর শাশুড়ি তো তার ছেলেকে অপয়া, মুখ পোড়া, আরও কত কিছু বলে অপমান করত। আর আমার স্বামী তো উঠতে বসতে রাহুলকে মারধর করত। আমি এদের না দেখলে বিশ্বাস করতে পারতাম না একজন বাবা মা ভাই কতটা অমানুষ হতে পারে। নিপার মৃত্যু হয়েছে মানে? আপু, দুলাভাই, তোমরা নিপার লাশ পেয়েছো কি কখনো? মেয়ের লাশ পাবো কি করে বল? মেয়ের লাশটা যে নদীর স্রোতের সাথে ভেসে গেছে। ওই দিন যদি ওই মুখ পোড়া ছেলেটার সাথে না যেত, তাহলে হয়তো আমার বড় মেয়েটাকে হারাতে হতো না। আচ্ছা, নিপা, নিপা, ভিতরে আয় তোরা। কামাল খানের মুখে নিপা নাম শুনেই সবাই বেশ অবাক হয়ে যায়। সবাই কামাল খানের দিকে এবং সদর দরজার দিকে তাকাচ্ছে। কিছু সময় পর সবাই দেখতে পায় নিপা চোখের জল মুছতে মুছতে তার মামি ও কয়েকজন ভেতরে প্রবেশ করে। নিপা চোখের জল মুছে তার মামার সামনে এসে দাঁড়ায়। তখন রাহুলের মা বলেন, ভাই, এই তো আমাদের নিপা। হ্যাঁ, আমাদের নিপা। মারে, তুই বেঁচে আছিস? কথাটা বলে রাহুলের মা বাবা যখন নিপার সামনে এসে নিপাকে জড়িয়ে ধরবে, তখন নিপা তাদের হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, কে আপনারা? আমি আপনাদের চিনি না। মামা, চলো এখান থেকে। মা, তুই কি বলছিস এসব? আমরা তোর বাবা মা, আমাদের চিনতে পারছিস না তুই? কোনো খুনিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এখানে এসেছিলাম আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু আমার ভাই যখন এখানে নেই, তখন এখানে থেকে আমার কোনো লাভ নেই। আপু, কি বলছিস এসব? এটা তো তোর বাড়ি। এই বাড়ি ছেড়ে কোথায় যাবি তুই? তোদের মতো খুনিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই বাড়ি আমার না। যে বাড়িতে তোদের মতো খুনিরা বাস করে, সেই বাড়ি কখনো আমার হতে পারে না। নিপা, শান্ত হ মা তুই। মামা, এরা 3 জনে মিলে আমার ভাইটাকে মেরে ফেলেছে। আমি কি করে শান্ত হব তুমি বলতে পারো মামা? যে ভাইয়ের কারণে আমি এখনো এই পৃথিবীতে বেঁচে আছি, আজ সেই ভাই এই পৃথিবীতে বেঁচে নেই। আমি সবাইকে বলেছিলাম রাহুলের কথাগুলো শোনার জন্য, কিন্তু রাহুলের কথাগুলো শোনেনি। উল্টো রাহুলকে অপমান করতো এরা। ছেলেটাকে বিনা দোষে ছোটবেলা থেকে অবহেলা অপমান করে এসেছে সবাই। একটা বাইরের মেয়ের কথা শুনে রাহুলকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের করে দিয়েছে এরা। তুমি কে? আপু, আমি আপনার ছোট ভাই আরিফের স্ত্রী। সত্যি একজন মা যে এত পাষাণ হতে পারে, সেটা আমি তোমায় না দেখলে বুঝতেই পারতাম না। যে ছেলেটাকে 10 মাস 10 দিন নিজের শরীরে বহন করলাম, সেই ছেলের সাথে অমানুষের মতো ব্যবহার করলে তুমি। ছি মা, ছি। রাহুলের মা বাবা মাথা নিচু করে বসে আছেন, কোনো কথা বলছেন না। নিপা আবার বলে ওঠে, মামা, তুমি এখানে থাকবে এখনো? আমি গেলাম, তুমি আসো। মা, তুই আমাদের ছেড়ে যাস না। তোকে এতদিন পরে ফিরে পেয়েছি, তোকে আর হারাতে দিব না। আমাকে এখানে রাখতে হলে আমার ভাইকে ফিরিয়ে আনতে হবে আপনার। পারবেন আনতে আপনি? জানি পারবেন না, তাই আমাকে আটকে রাখার কোনো বৃথা চেষ্টা করবেন না আপনি। আসি আমি। নিপা বের হয়ে চলে যায় বাসা থেকে। রাহুলের মা বসে পড়েন মাটিতে আর কান্না করতে থাকেন। কিছু সময় পর কামাল খান সবাইকে নিয়ে বাসায় ফিরে আসেন। রাতের বেলা নিপা বেলকনিতে রাহুলের ছোট্টবেলার ছবির দিকে তাকিয়ে আছে আর বলছে, আমাকে একা করে চলে গেলি ভাই। রাহুল,
তুই না ছোটবেলায় আমায় বলতি। ও, তুই তোর হাতের মুঠোয় আমার একটা আঙুল ধরে আমায় পৃথিবী ঘুরিয়ে দেখাবি? ভাই, তুই আমায় একা রেখে চলে গেলে পৃথিবী ছেড়ে, আমি তোর জন্য কিছুই করতে পারিনি রে, বড় বোন হয়ে। কিন্তু তুই ছোট ভাই হয়ে আমার জন্য অনেক কিছু করেছিস। ভাই, আয় না তুই ফিরে, আমি যে তোকে খুব মিস করছি রে ভাই। এইদিকে রিমি তার বান্ধবী জয়ীকে বলছে, কি ব্যাপার, কয়েকদিন যাবত ওই ছেলেটাকে কলেজে দেখতে পাচ্ছি না কেন? কার কথা বলছিস? আরে ওই যে একটা ছেলে খাবার ডেলিভারি দিয়ে যায় আমাদের বাসায় এসে। হঠাৎ করে ছেলেটার খোঁজ নিচ্ছিস কেন? প্রয়োজন তো আছেই। এদিকে রবিন ঘুম থেকে উঠে বলছে, রাজ, এই রাজ, আর কত ঘুমাবি? ওঠে এবার। হ্যাঁ বল। ওঠে তাড়াতাড়ি, 9:30 বাজে। আজকে স্যার বলেছিল 10টার আগে অফিসে গিয়ে তার সাথে কাজে যাওয়ার আগে দেখা করার জন্য। হ্যাঁ উঠছি। ওই শাল্লা পইরারে যদি পাইতাম তাহলে। হয়েছে, আর কথা কইতে হইব না মনু। আচ্ছা মনু, মই এখন আইতেছি। রাজ ফ্রেশ হয়ে এসে দুজনে নাস্তা করে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। রাজ আর রনির অফিসে এসে স্যারের সাথে দেখা করে এসে দুজনেই বসে থাকে ওয়ার্ডার আসার জন্য। তখন রবিন বলে, কয়েকদিন ধরে আমাদের কলেজে যাওয়া হচ্ছে না, আর কয়েকদিন পরেই কলেজের 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা। কি করব কিছু বুঝতে পারছি না। চিন্তা করিস না, কালকে যাব। যত তাড়াতাড়ি সম্ভব নোট সংগ্রহ করে পড়া শুরু করে দিতে হবে রে। হ্যাঁ রে বল্টু। ডং করবি না শালা। আচ্ছা, আমার ভুল হয়েছে। আচ্ছা, তোকে দেখছি ওই সবুজ বাগানের রাস্তা ধরে 3তলা বাসায় ডেলিভারি দিতে দেখা যায়। কাহিনী কি বলতো? বন্ধু, কি আর কমু ক। বল, কি হয়েছে? ভাই আর বলিস না, এক বদমেজাজি মেয়ে খাবার অর্ডার করে আর অফিসে ফোন দিয়ে বলে আমাকে খাবার ডেলিভারি করার জন্য। কেন? ভাই সে অনেক কথা রে। আজকে শুক্রবার, তেমন কাজ নেই, বল কি কাহিনী। মনে পড়ে তোর, 1 মাস আগে আমরা একটা রাস্তা দিয়ে আসছিলাম, তখন কয়েকটা মেয়ে বসেছিল আর আমাদের নিয়ে হাসাহাসি করে কথা বলছিল। তখন তুই আমি রেগে মেয়েদেরকে বিভিন্ন কথা বলি, তখন একটা মেয়ের সাথে ঝগড়া করি। হ্যাঁ মনে আছে তো। আচ্ছা, একটু ক্লিয়ার করে বলতো মামা আমায় সবকিছু। রাজ বলে, শোন তাহলে। 1 মাস আগে। এই বদমেজাজি কথাটা কে বলেছে? কেন? বলতে বলেছি তোদের। রবিন চল তো, এখানে থেকে কোনো লাভ নেই। ওই আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে তোরা যেতে পারবি না। শুধু শুধু ঝামেলা করেছেন কেন বলুন তো? ঝামেলা কি আমি করছি? রবিন চল তো, এই বেয়াদব বদমেজাজি মেয়ের সাথে কথা বলে লাভ নাই। এই ধুর যা। রাজ আর রনির সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে রাজ কলেজ থেকে ফিরে কাজে লেগে যায়। তখন একটা খাবারের অর্ডার আসে। রাজ খাবারের অর্ডার নিয়ে চলে যায় ডেলিভারি দিতে। রাজ একটা বাসার সামনে এসে বেল দিল। কিছু সময় পর কেউ একজন দরজা খুলে দিল। রাজ তার ব্যাগ থেকে খাবার বের করতে করতে বলল, স্যার এই নিন আপনার অর্ডার করা খাবার। চোখের কি মাথা খেয়েছেন? বদমেজাজি, সরি, কিন্তু এখানে তো আরমান শিকদারের নাম লেখা। উনি আমার বাবা। আচ্ছা খাবারগুলো দে। এই নেন। কিছু সময় পর রাজ টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে রাজকে তার অফিস থেকে কল দিয়ে বলে তাকে একটা অর্ডার দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার ও ঠিকানা বলে দেওয়া হয়। রাজ খাবার পিক করে অফিস থেকে দেওয়া ঠিকানায় চলে যায়। রাজ সেখানে গিয়ে দেখতে পায় একটা নির্জন রাস্তা, কেউ নেই। রাজ তখন ফোন বের করে ওই মোবাইল নাম্বারে কল দিল। হ্যালো। কে বলছেন? হ্যালো ম্যাম, আপনার একটা খাবারের অর্ডার ছিল। আমি খাবার নিয়ে আপনার দেওয়া ঠিকানায় চলে এসেছি। ও, আমি তো ওই জায়গা থেকে চলে এসেছি। আচ্ছা আপনি এক কাজ করুন, আমি হাতিমবাগ পয়েন্টে আছি, আপনি এখানে চলে আসুন। আচ্ছা। কিছু সময় পর রাজ হাতিমবাগ পয়েন্টে গিয়ে ওই নাম্বারে কল দিল। কল দেওয়ার কিছু সময় পর একজন মেয়ে আসে খাবার নেওয়ার জন্য। রাজ মেয়েটার হাতে খাবার নিয়ে বলে, ম্যাম এই নিন আপনার খাবার। ম্যাম বিলটা। এ কি, আমি কি ঠান্ডা খাবার খাবো নাকি? ম্যাম আমি গরম গরম খাবার নিয়ে বের হয়েছিলাম, কিন্তু সবুজবাগ থেকে এখানে আসতে আসতে খাবার ঠান্ডা হয়ে গেছে। আপনার বিল হয়েছে 560 টাকা। 560 টাকা মানে? আমার ফোন বের করে ম্যামকে দেখিয়ে বললাম, এই দেখুন ম্যাম, খাবারের দাম 480 টাকা আর ডেলিভারি চার্জ 80 টাকা। একে তো ঠান্ডা খাবার দিচ্ছিস, তার উপর বলছিস 560 টাকা। আমি 500 টাকা দিচ্ছি, এগুলো নিয়ে যা। ম্যাম আমি তো আপনার থেকে বেশি টাকা নিচ্ছি না, আমার ফোনের অ্যাপে যা এসেছে আমি সেটাই নিচ্ছি আপনার থেকে। কোনো কথা বলবি না,
তাহলে আমি তোর অফিসে এখনই কল দিব, আর তোর প্রোফাইল রেটিংও কমে দিব। এই নে 500 টাকা। জয়ী কথাটা বলে চলে যায়, কিন্তু রাত জয়ীকে অনেকবার ডেকেছিল, কিন্তু জয়ী দাঁড়ায়নি। জয়ী গাড়ি করে চলে যায়। রাজ কোনো উপায় না পেয়ে ওই জায়গা থেকে কাজ শেষ করে বাসায় চলে আসে। এভাবে 20 দিন রিমি আর জয়ী রাহুলকে খাবার নিয়ে ঘুরিয়েছিল। রাহুল একবার চিন্তা করছিল, কিন্তু বাস্তবতার কথা চিন্তা করে আর চাকরি ছাড়তে পারেনি। বর্তমান ওই থেকে চলেছে বন্ধু আমার ওই বাড়িতে যাওয়া আসা। বন্ধু, তোকে একটা কথা বলা হয়নি রে। কি কথা? ওই মেয়ে কিন্তু আমাদের সাথে পড়ে, আমার কলেজে এবং একই ডিপার্টমেন্টে। কি? হ্যাঁ রে, আমি সেদিন কিছু কাজে কলেজে গিয়েছিলাম, তখন দেখেছি। তাহলে আমি শেষ বন্ধু। ওই মেয়ের বাবা হলো আমাদের এখানকার কাউন্সিলর। আর কোনো কি কিছু বাকি আছে? না, আজকের জন্য সংবাদ এতটুকুই। আচ্ছা, পরে কথা হবে। অর্ডার চলে এসেছে। বাই। রাত চলে যায় রাজের কাজে, আর রবিন চলে যায় রবিনের কাছে। পরের দিন সকালে রাজ আর রবিন কলেজে চলে যায়। রাজ রবিন তার বন্ধুদের সাথে কথা বলছিল, তখন রিমি সামনে এসে বলে, ওই পান্ডা আমাদের জন্য খাবার নিয়ে আয়। কেউ কোনো কথা বলল না। তখন রিমি আবার বলে ওঠে, কিরে, কি বললাম শুনতে পাসনি? কাকে বলছেন আপনি? তোর পাশের পান্ডাকে। ওর নাম পান্ডা না, ওর নাম হলো রাজ। তো যাই হোক, কিরে শুনতে পাসনি কি বললাম? ওই তোরা চল রবিন, তুইও চল, ক্লাসের সময় হয়ে গেছে। রাজ উঠে কয়েকবার সামনে এগোতেই রিমি রাজের কলার চেপে ধরে বলে, তুই আমার কথা অমান্য করার সাহস পেলি কোথা থেকে? তুই জানিস আমি কার মেয়ে? মানুষের কাজেই তার পরিচয়, তাই আমি কারো পরিচয় সম্পর্কে জানতে ইচ্ছুক নই। আসি। ওই চল তোরা। বাব্বা, ছেলেটার কথার কি ঝুরি! এক কথায় কতদিনের করা সকল কিছুর উত্তর দিয়ে গেল। দাঁড়া, ক্লাস শুরু করে বের হোক, তারপর বোঝাবো ওকে। রাজ আর রবিন সকল ক্লাস শেষ করে বের হয়ে যখন মাঠ দিয়ে হাঁটছিল, তখন রিমি রাজের সামনে এসে দাঁড়ায়। রাজ রিমিকে দেখে পাশ কাটিয়ে চলে যায়। তখন রিমি ইচ্ছে করে রাজের গায়ের সাথে ধাক্কা খায় আর মা গো বলে মাটিতে পড়ে যায়। তখন রাজ কিছুটা রেগে বলে, আচ্ছা, আপনি আমায় অযথা হয়রানি করছেন কেন বলুন তো? ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমাকে রাগ দেখাচ্ছিস? রাজ থাপ্পড়টা খেয়ে মাথা নিচু করে নিল। তখন রিমি আবার বলে উঠল, তুই আমার সম্পর্কে না জেনে আমার সাথে বেয়াদবি করেছিস। ওই দিন আমাকে বাজে কথা বলেছিস। জানিস আমি চাইলে তোকে এই কলেজ এবং শহর ছাড়া করতে পারি। মেয়েটার মুখে কলেজ ও শহর ছাড়ার কথা শুনে কিছুটা ভয় হলো। তখন বললাম, ম্যাম, ওই দিনের কাজের জন্য আমি আমার ভুল স্বীকার করছি। তবুও আমায় এই কলেজ ছাড়া করবেন না। আমাকে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ভবিষ্যতে আমি আর আপনার সাথে কখনো কোনো বেয়াদবি করব না ম্যাম। আপনি আমায় দয়া করুন। যা, ক্ষমা করে দিলাম এবারের মতো তোকে। রাজ আর রবিন কলেজ থেকে বের হয়ে আসে। রাজ আর রবিন বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে কাজের উদ্দেশ্যে বের হয়। রাজ তার ফোনে আসা অর্ডারগুলো রিসিভ করে খাবার ডেলিভারি দেওয়া শুরু করলো। রাত তখন ঘড়ির কাঁটায় 10টা। তখন রাজের ডিউটি শেষ। রাজ একটা দোকানে ঢুকে হাত ধুয়ে খাবার অর্ডার করে খাবারের অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর খাবার আসলে রাজ যখন খাওয়া শুরু করবে, তখনই রাজের ফোন বেজে ওঠে। রাজ খাবার মুখে না তুলেই ফোন হাতে নিয়ে দেখতে পায় তার অফিস থেকে কল। রাজ ফোন রিসিভ করে বলে, হ্যালো। ওপাশ থেকে কি বলেছে কিছু শোনা যাচ্ছে না। রাজ একবার খাবারের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি মাত্র খাবার খেতে বসেছি। আমি খাবারটা খেয়ে যাচ্ছি অর্ডার নিয়ে। রাজ ফোনটা রেখে খাবারের দিকে একবার তাকাচ্ছে আর একবার ফোনের দিকে। রাজ খাবার রেখেই হাত ধুয়ে বিল দিয়ে বের হয়ে যায়। রাজ বের হওয়ার আগেই দোকানিকে বলে, মামা, এই খাবারটা কোনো অসহায়কে দিয়ে দিবেন। রাজ বের হয়ে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে যায় ডেলিভারি করার জন্য। রাজ ডেলিভারি সম্পন্ন করে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে যায়। রাজ বাসায় প্রবেশ করতেই রবিন বলে, কি রে, এত দেরি হলো যে? আরে বলিস না, হঠাৎ করে অফিস থেকে কল দিয়ে বলে খাবার নিয়ে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া করিস? হ্যাঁ করেছি, তুই করেছিস? রবিন কোনো কথা না বলে চলে যায় সেখান থেকে। রাজ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখতে পায় রবিন খাবার হাতে দাঁড়িয়ে আছে। তখন রাজ বলে, খাবার খাসনি তুই এখনো? কথা না বলে খেয়ে নে, আমি তোকে ভালো করে চিনি, সো আমার সাথে মিথ্যা বলে লাভ নেই। আচ্ছা বাদ দে, আমি খাইয়ে দিচ্ছি। রবিন
কথাটা বলে রাজকে বিছানায় বসিয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। রাজ খাবার খাচ্ছে আর কান্না করছে। তখন রবিন বলে, কান্না করছিস কেন? তুই না থাকলে আমার কি হতো বল? সত্যি আমি তোকে বন্ধু হিসেবে পেয়েছি। ফার্ম দিস না তুই আমায়, শালা তোকে খাইয়ে দিচ্ছি। এখন আর কিছুদিন পরে তুই যখন বিয়ে করবি তখন তোর স্ত্রীর হাতে রান্না খাওয়াতে হবে কিন্তু। চিন্তা করিস না, তোর বউ তো আমার বউ আর আমার বউ তোর ভাবি। শালা আগের মতো শেয়ানা রয়ে গেলি তুই। দুই বন্ধু আর কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রবিন কিছু কাজে তার পরিবারের সাথে দেখা করার জন্য তার বাড়িতে চলে যায়। আর রাজ দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। রাজ একবার রাস্তার দিকে আর একবার আকাশের দিকে তাকিয়ে বলছে, ধুর, ছাতাটা নিয়ে আসলাম। এই বৃষ্টি মৌসুমে কখন যে বৃষ্টি কোন দিক হতে এসে আক্রমণ করবে বলা যায় না। ইস, এখন যদি শীতকাল হতো তাহলে কতই না ভালো হতো। এই ওয়াক, ওই এটা কি করলি তুই? প্রতিশোধ নিয়েছি। কিসের? দেখতে পাচ্ছেন না কিসের প্রতিশোধ নিয়েছি? বুঝতে পারছেন না কিছু? বলছি শুনুন তাহলে। রাজ যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল গাড়ির জন্য, তখন রিমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রিমি রাজকে দাঁড়িয়ে থাকতে দেখে ইচ্ছে করে রাস্তার পাশে জমে থাকা পানিতে চাকা নামিয়ে রাজের শরীরে কাদা ছিটিয়ে দিল। রাজও পাশে পড়ে থাকা ইটের টুকরো তুলে রিমির গাড়িতে ছুঁড়ে মারে আর গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। রাজ বলছে, বেশি কথা বললে কিন্তু এই কাদামাখা শরীরে জড়িয়ে ধরবো। এই ইয়াক, দূরে যা। দুইজনে যখন ঝগড়া চলছিল তখন রাজ আর রিমি কয়েকজন লোকের চিৎকার শুনতে পায়। রাজ ও রিমি লোকদের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারে না। তখন রাজ আর রিমি রাস্তার দিকে তাকায়। তখন রাজ রিমিকে রাস্তা দিয়ে সরিয়ে দৌড় দিল। রিমি নিজেকে সামলে নিয়ে রাজের দিকে ফিরে কিছু বলতে যাবে, তখন রিমি দেখতে পায় রাজ রাস্তার মাঝ দিয়ে দৌড়াচ্ছে আর উল্টো দিক থেকে গাড়ি আসছে। গাড়ি যখন রাজের খুব কাছাকাছি তখন রিমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পর রিমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখতে পায় রাস্তায় অনেক লোক জড়ো হয়ে আছে। রিমিও সেখানে গিয়ে দেখতে পায়। সেখানে গিয়ে ভিড় ঠেলে ভেতরে যেতেই দেখতে পেলাম রাজ একটা বাচ্চা ছেলের সাথে কথা বলছে। কিছুক্ষণ সময় পর বাচ্চার মা এসে রাজকে ধন্যবাদ দিয়ে বাচ্চাটাকে নিয়ে যায়। রাজ আমাকে দেখতে পেয়ে আমার সামনে এসে বলে, সরি, আপনাকে তখন আমার কাদা মাখতো হাত দিয়ে ধাক্কা দেওয়ার জন্য। আসলে বাচ্চাটা তখন রাস্তা চলে এসেছিল, যার জন্য আচ্ছা ঠিক আছে, আমি তেমন কিছু মনে করিনি। রিমি দেখতে পায় রাজের হাত এবং মাথা ফেটে গেছে। তখন রিমি বলে, তোমার তো রক্ত পড়ছে, তুমি হাসপাতালে চলো। আরে তেমন কিছু হয়নি, এইগুলো তো সামান্য। আগে কত, বাদ দিন, আসি আমি, আর আপনিও ফ্রেশ হয়ে নেবেন। আরে আজব মানুষ তো, বলছি না রক্ত পড়ছে, তাহলে এত কথা কেন বলছো? চলো তো আমার সাথে, চলো। আরে কোনো কথা নয়। কিন্তু আমার শরীরে তো ময়লা, আপনার গাড়ি তাহলে ময়লা হয়ে যাবে তো। আমার কাছে একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি, গাড়ির মূল্য না। ওঠো গাড়িতে। রাজ আর কোনো কথা বলল না। রিমি রাজকে গাড়িতে বসিয়ে চালানো শুরু করলো। হাসপাতালে এসে রাজের হাত এবং মাথায় ব্যান্ডেজ করিয়ে রাজকে নিয়ে বের হয়। তখন রাজ বলে, আপনার তো আমার জন্য অনেক টাকা খরচ হয়ে গেল। আমি আপনাকে মানা করলাম, আপনি শুধু শুধু এত কি। তো কি হয়েছে? আমি আপনার গাড়ির গ্লাস ভেঙে ফেললাম, তারপর আপনি আমায় চিকিৎসা করালেন। ভুল তো তোমার একার ছিল না, ভুল আমারও ছিল। চলো তোমায় বাসায় নামিয়ে দেই। না, লাগবে না, আমি যেতে পারবো একা একা। আচ্ছা, তোমার ঘাড়ের সব কয়টা রক কি বাঁকা? সবসময় তো নানা করো কেন? রক বাঁকা হতে যাবে কেন? আপনি যে আমার মতো একজন গরিবের জন্য এত কিছু করলেন, এটাই তো অনেক আমার কাছে। এত নানা করো কেন বলতে পারো? আমাকে কাজে যেতে হবে, তাই মানা করেছি আপনাকে। আমাকে সামনের মোড়ে নামিয়ে দিন আপনি। এই অবস্থায় কাজে যাবে তুমি? কাজ করলে টাকা পাই, আর সেই টাকা দিয়ে নিজের পেট চালাই। কাজে না গেলে কে আমাকে এমনি এমনি টাকা দিবে শুনি? তুমি বাসায় যাও, আজকে কাজ করতে হবে না। কাজ না করলে বেতন পাবো কোথা থেকে? ওয়েট, দাঁড়াও। হ্যালো বাবা। রিমি তার বাবার সাথে কথা বলে ফোন রাখার কিছুক্ষণ পর রাহুলের ফোন বেজে ওঠে। রাহুলের ফোন রিসিভ করে বলে, হ্যালো, জি স্যার। আচ্ছা স্যার। কি কাজে যাওয়া লাগবে তোমার এখন? না, কল দিয়ে আজকে যেতে মানা করলো। রাহুল রিমির সাথে রিমির গাড়ি করে বাসায় ফিরে আসে। রাতের বেলা রাজ রবিনকে কল দিল। কিরে, কি করছিস? বসে আছি, তুই? আমি ওরে। রাত শোন, আমাকে না 1 সপ্তাহ বাড়িতে থাকতে হবে। বাড়িতে অনেক কাজ, আর আমি অফিস থেকে ছুটি নিয়েছি। আমি বাসায় বসে সব কিছু দেখছি। আচ্ছা, আঙ্কেল আর আন্টি কেমন আছে? বাবা মা ভালোই আছে। আচ্ছা, পরে কথা হবে।
রাজ ফোন রাখতেই একটা আননোন নাম্বার থেকে রাজের ফোন আসে। রাজ কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমি বলছি। আমিটা আবার কেমন নাম? আমি রিমি বলছি। এই, আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? পেয়েছি রাস্তার পাশে একটা বিদ্যুতের খাম্বাতে। কেন কল দিয়েছেন? প্রেম করার জন্য। কি? এত কথা বলিস কেন? মেডিসিন খেয়েছিস? না, খাইনি। কেন? পড়া শেষ করে খেয়ে নিব। এখন রাত 12টা বাজে, এখনো খাবার খাসনি? পড়ছিস? হুম, এখন খাবো। আচ্ছা খাবার খেয়ে নে তাহলে। রিমি কথাটা বলে ফোন রেখে দিল। রাজ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কেউ বলছে, কি বলছিস কি তুই? ফোনের উপাস থেকে কি বলছে সেটা শোনা যাচ্ছে না। তখন জিপি বলে, বাহ, তাহলে তো ভালোই হয়েছে। এবার ওই রহিম চৌধুরীর পরিবারের সব কটাকে একসাথে যন্ত্রণা দিয়ে মারবো। এতদিন পারিনি, কিন্তু এখন শেষ করব। ছোটটাকে তো অনেক আগেই ওর পরিবার থেকে সরিয়ে দিয়েছি, এবার ওদের পাল্লা। এবার আমার মাস্টার রানীকে ফিরিয়ে আনতে হবে। জিপি ফোনটা কেটে তার ফোনের সেভ করা নাম্বারে কল দিল। কল রিসিভ হতেই জিপি বলে, রানীমা, এবার তোকে তো ফিরতে হবে, খেলা শুরু করতে হবে তোকে। রহিমের বড় মেয়ে ফিরে এসেছে, এবার বড় মেয়ের সাথে সব কটাকে কষ্টতে মারতে হবে। ফোনের উপাস থেকে কি বলছে কিচ্ছু শোনা যাচ্ছে না। তখন জিপি বলছে, চিন্তা নেই, 2 মাস পরেই খেলা শুরু হবে। এবার তাহলে তুই তোর খেলা শুরু করে দে আরিফের সাথে ওইখানে বসে। জিপি ফোন রেখে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ রেডি হয়ে কলেজের দিকে হাঁটা দিল। কিছু দূর আসতেই দেখতে পায় রিমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাজ হেঁটে রিমির পাশ দিয়ে চলে যাচ্ছিল। তখনই রিমি রাজের সামনে গিয়ে বলে, গাড়িতে ওঠো। কেন? আমি হেঁটে যেতে পারবো। বললাম না গাড়িতে উঠতে? তাহলে এত কথা বলছিস কেন তুই? আচ্ছা, আপনি এমন করছেন কেন বলুন তো? আমায় আর কত দয়া করবেন বলুন। আমার মন বলেছে তাই করছি। ওঠ বলছি। আচ্ছা, আমি গরিব বলে কি আপনি আমায় দয়া করছেন? কি বললি তুই? রাজের কলার ধরে। আরে ছাড়ুন, কি করছেন কি? তাহলে গাড়িতে গিয়ে বস এক্ষুনি। রাজ আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে। রিমি গাড়ি চালানো শুরু করে। কলেজের ভেতরে এসে গাড়ি থামতে রাজ গাড়ি থেকে নেমে তার বন্ধুদের সাথে গিয়ে কথা বলা শুরু করে। রিমি গাড়ি থেকে নেমে তার বান্ধবীদের কাছে চলে যায়। তখন জয়ী বলে, কিরে, আজকে রাজাকে নিয়ে এসেছিস যে? নিয়ে এলাম। কাহিনী কি বলতো? কাহিনী কিছুই না, রাস্তায় পেলাম তাই সাথে করে নিয়ে এলাম এমনিতেই। ও আচ্ছা। কিছু সময় পর সবাই ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে রাস্তার বন্ধুদের সাথে কথা বলছিল। তখনই রাজ একটা মেয়ের চিৎকার শুনতে পায়। রাজ সহ সবাই তাকিয়ে দেখতে পায় কয়েকজন ছেলে মিলে একটা মেয়েকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। রাজ এটা দেখে কিছু সময় চুপ থেকে দাঁড়িয়ে ওই দিকে হাঁটা দিল। রাজের বন্ধুরা রাজকে নিষেধ করেছিল, কিন্তু রাজ শোনেনি। রাজের পেছন পেছন রিমি, জয়ী ও তার বন্ধুরা আসে। রাজ ছেলেগুলোর সামনে গিয়ে বলে, কি সমস্যা ভাই? তোমরা মেয়েটাকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই, একটা মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছেন আর মেয়েটা চিৎকার করছে। ও আমার গার্লফ্রেন্ড। আপু, উনি কি তোমার বিএফ হয়? না ভাইয়া, আমি এনাকে চিনি না। উনি আমায় ক্লাস থেকে জোর করে কোনো কথা না বলে নিয়ে যাচ্ছে। ভাইজান, ছেড়ে দিন এই আপুকে। তুই জানিস আমি কে? তুই জানিস আমার পরিচয় কি? পরিচয় নিয়ে তুই পানি খা। আপু, তুমি যাও। আমি হলাম বাংলাদেশের বিজনেসম্যান জাহিদ পারভেজের একমাত্র ছেলে সাইদ। এই মেয়ে তো আমি নিয়েই যাব। সাইদের কথা শুনে রাহুলের চেহারায় একটা হিংস্র রূপ ফুটে ওঠে। রাজের কপালে রগগুলো ফুলতে লাগলো। সেটা খেয়াল কেউ না করলেও রিমি খেয়াল করে। তখন রাজ বলে, এই ভাই, এত ঝামেলা করছেন কেন বলুন তো? ঝামেলাতে এখনো করিনি, তুই চলে যা এখান থেকে, তাহলে কোনো ঝামেলা না। সাইদ যখনই নিতুর হাত ধরতে যাবে তখনই নিতু রাজের পেছনে এসে রাজের বাম হাত চেপে ধরে বলে, ভাইয়া আমায় বাঁচান আপনি, এই অমানুষটা আমায় মেরে ফেলবে। এই ছেলে কি করবে জানিস আমার পাওয়ার কি? তোকে তো আমি বিয়ে করব, যদি না পারি তাহলে তোকে আমার এক রাতের জন্য হলেও চাই।
চল তুই আ। সাইদ যখন নিতুর হাত ধরতে যাবে তখন রাজ সাইদের ডান হাত মুচড়ে দিয়ে চেপে ধরে।